নমো তচ্ছা ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমাদের কি আলোচনা চলছিল? আমাদের কালকে বিট পর্যন্ত শেষ ছিল, সন্তিরণ পর্যন্ত। বিশুদ্ধ, কালকের যেটা বাকি অংশ ছিল এটা একটু আলোচনা করে শেষ করে দাও। মঙ্গল কালকে আমরা বন্ধনা কালকে বান্তে আমরা সন্তিরণ চিত্ত পর্যন্ত আলোচনা করছিলাম। তারপরে না হালি আলোচনা হইত। এখন বান্তে ব্যবস্থাপন চিত্ত থেকে হবে পর্ব। তাহলে 9 নাম্বার, উহা আস্বাদ উপযোগী উপাক্ষ আমরা বলিয়া নির্ধারণ করিল। এটা হচ্ছে ব্যবস্থাপন চিত্ত। তাহলে আমাদের চক্ষু বিজ্ঞানে দেখলো, সম্পদ ইচ্ছ গ্রহণ করলো, সন্তিরণ পরীক্ষা করলো এবং ব্যবস্থাপন নির্ধারণ করলো যে এটাকে খাওয়ার উপযোগী আম। এবং এই ব্যবস্থাপনের উপর নির্ভর করে আমাদের জবনের কাজটা করবে। কুশল হতে পারে, অকুশল হতে পারে। ব্যবস্থাপনের কাজ হচ্ছে ব্যবস্থা করে দেওয়া, নির্ধারণ করে দেওয়া, নির্ণয় করে দেওয়া। বানতে তারপরে পরিভোগ করিল, এটা হচ্ছে যবন কাল বা যবন চিত্ত। এটা তাহলে যে ব্যবস্থাপন চিত্ত যখন ব্যবস্থা করে দিল, নির্ণয় করে দিল, ও ডিসিশন দিল, তখন এই যে পরিভোগ করার সময় আমাদের যবন চিত্ত গুরু উৎপন্ন, যবনের কাজটা করে ফেললো। পরবর্তী পরিভোগ করিয়াছি এই স্মৃতি উপভোগ করিল, এটা হচ্ছে তদলম্বন চিত্ত। এটা হচ্ছে যে আমাদের এই চিত্তটি ভবাঙ্গে সেফ হওয়ার, এটা হচ্ছে পরবর্তী সময়, অর্থাৎ পরবর্তী ধাপ এটাই। অর্থাৎ তদালম্বন, এটাকে যদি আমি ইংরেজিতে বলি, এটা হচ্ছে রেজিস্ট্রেশন করা। আমরা যদি কোনো কলেজে ভর্তি হই, আমরা অ্যাডমিশন নিই, ওখানে রেজিস্ট্রেশন করতে হয়। সেরূপ এই টোটাল সম্পূর্ণ কাজটা তদালম্বন
আমাদের চিত্তে রেজিস্ট্রেশন করে ফেলে। অর্থাৎ ওই মানে বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। তারপরে এখানে নেটওয়ার্ক চলে গেছে। হ্যালো। হ্যাঁ, তারপরে হ্যালো। আমরা শুনতেছি। আচ্ছা, তাহলে তদালম্বন চিত্ত এটাকে আমাদের চিত্তসন্ধিতে সেভ করে ফেললো। আর এটা হচ্ছে একটি বিপাক চিত্ত। এই যে পরিভোগ করলো যবন চিত্তের পরবর্তী চিত্ত হচ্ছে এই যে তদালম্বন চিত্ত। ও যে খেয়েছে, খেয়ে যে তৃপ্তিটা ও লাভ করলো, এটা উপলব্ধি করে আমাদের চিত্তসন্ধিতে ও সেভ করে ফেললো এটা। তার পরবর্তী পুনঃনিদ্রামগ্ন হলো। তাহলে কাজটা শেষ হয়ে গেল। এটা হচ্ছে যে পুনঃভাবাঙ্গ কাল অর্থাৎ চিত্ত ভাবাঙ্গ স্থানে ভাবাঙ্গ কীর্তি ও ভাবাঙ্গ আলম্বনে পুনঃনিযুক্ত হলো। তাহার বলে জীবিত ইন্দ্রিয় চৌদশিকের বলে ইহাও চিত্ত নিয়ম। তদালম্বনের পরবর্তী চিত্তক্ষণই হচ্ছে যে পুনঃ ও ভাবাঙ্গে ভাবাঙ্গ আলম্বনে চিত্তটা পতিত হলো। ও আবার কোনো নতুন আলম্বন আসলে ও আবার জাগ্রত হবে, ওখান থেকে আবার ওর কাজটা করে আবার পুনঃ ভাবাঙ্গ পতিত হবে। এই সম্পূর্ণ বিষয়টা এভাবে চলতে থাকে ঘুরে ঘুরে বারবার। বান্তে হ্যাঁ, আমার চক্ষুদ্বারিক হয়ে সম্প্রতীচ্য সন্তিরণ এ জাতীয় যে কোনো জায়গায় কাজ চলতেছিল, বা যবনে চলছিল, বা তদালম্বনে চলছিল। এমত অবস্থায় আবার আমার পুনরায় একটা নাকের কাজ স্টার্ট হলো। নাকে যখন চিত্ত চলে যায়, তখন এটাকে কি বলা হয়? পঞ্চদ্বারাবর্তন চিত্ত হবে এটা। হ্যাঁ, বিশুদ্ধকে জিজ্ঞেস করছি। বান্দা আমাকে বলছেন যে হ্যাঁ, বলছি যে আমরা তো ভবাঙ্গ থেকে আসার পুরো নিয়মটা দেখলাম। অন্য বান্দে লাইনে অন্য বিধিতে চিত্ত কাজ করতেছে অলরেডি। এমত অবস্থায় আমার নাকের কাজ অথবা জিহ্বার কাজ যে কোনো একটা উপস্থিত হলো, সেখানে বান্দে চলে গেল। সেখানকার বিধি ব্যবস্থাগুলো বলো। এটা হচ্ছে যে বান্তে যখন এই কাজগুলো চলবে এর মাঝে যে চিত্তগুলো উৎপন্ন হয়, এটা যদি উৎপন্ন হয় যদি বিধি ভবন একবার শুরু হয়ে যায়, এই যে ওখান থেকে ভাবাঙ্গ উপচ্ছেদের পরে যে মনস্কারে ওইটা হচ্ছে পঞ্চদ্বার আবর্তন চিত্ত, এখান থেকে বিধি ভবনটা হচ্ছে আমাদের। তাহলে এটা যদি একবার শুরু হয়, এটা আলম্বনের উপরে নির্ভর করে। আলম্বন যদি স্পষ্ট হয়, অতীব স্পষ্ট বোঝা যায় জিনিসটা, তাহলে একেবারে তদালম্বনে গিয়ে শেষ হয়। তার থেকে যদি একটু নিম্নমানের হয়, যবন পর্যন্ত যায়। তার থেকে যদি দুর্বল হয়, তাহলে আমাদের ব্যবস্থাপন চিত্তে গিয়ে শেষ হয়ে যায়। আর তার থেকে যদি দুর্বল হয়, তাহলে ও ভীতি ভবনই হয় না। তার মানে ভীতি ভবন হলে ও সর্বনিম্ন ব্যবস্থাপনে গিয়েই শেষ হবে। সন্তিরণ বা সম্পদ ইচ্ছে গিয়ে এটা শেষ হচ্ছে না, যেটা আমি বইয়ে পাইলাম। হ্যাঁ, এটা আর যদি ভীতি এটা অন্য কোনো আলম্বন না আসলে, আমার এটা আলম্বন মহৎ হইলেও আমার এখন জিহ্বার রসালম্বন নিয়ে কাজ চলছে, এটা মহৎ, এটা অমহৎ নয়। এটা
তদালম্বন পর্যন্ত যাওয়ার উপযোগী আলম্বন। তথাপিও এখান থেকে আরো ইন্টারেস্টিং বিষয়, আরো মজাদার বিষয় কিছু একটা উৎপন্ন হলো নাকে কানে কোথাও। যেখানে ছিল সেখান থেকেই চলে গেছে। সেই প্রেক্ষাপটে বিথিদার কেমন হবে? বিথির অবস্থা কিরকম হবে? মানতে ওইটা হচ্ছে যে, বা আপনি যেটা বললেন যে জীববিজ্ঞানের বিজ্ঞানের কথা, তো হঠাৎ করে আমি বাবার মনে কোনো চিন্তা আসলো, হ্যাঁ ওটা যদি ওই অবস্থায় যদি যখন ওই চিন্তাটা আসলো তখন যদি চিত্তটা যদি যমনের কাজ করে থাকে, এটা ডিরেক্টলি না বলে আমি একটু ওইভাবে বলি, যেহেতু চিত্তগুলো উৎপন্ন হওয়ার সময় আমাদের এখানে যে বিধি ভবনের বিষয়গুলো দিয়েছে, এটা চিত্ত আমাদের ভাবাঙ্গ অবস্থায় ছিল, কিন্তু সেই চিত্ত উৎপন্ন করতে কত সময় নিয়েছে? এই যে বলছে যে ভাবাঙ্গ কাল 2 চিত্তক্ষণ, 5 চিত্তক্ষণ অতীতের পর, তাহলে এটা নির্ভর করছে যে ওইটার উপর আমার বিষয়টা, আমার ওই আলম্বনটা ত্যাগ করতে আমার কত সময় নিয়েছে, এর উপর নির্ভর করে আমাদের যে এই বিতি ভ্রমণ হবে নাকি হবে না, আর হলে কতটুক যাবে। এটা ওই ভবাঙ্গ ওই আলম্বন ত্যাগ করার পর, যেহেতু একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে চিত্তের, আমি পট করে কানে শুনলাম, তাহলে তো ওটা পট করে কানে শুনলো যে ওই সিরিয়াল গুলো মেনটেন করে আসতে হবে। তাহলে এই সিরিয়াল গুলো মেনটেন করতে যদি ভবাঙ্গ এই যে অতীত ভবাঙ্গে চিত্তটা কত সময় ছিল, এটাকে 2 চিত্তঙ্গন পর উৎপন্ন হলো নাকি 5 চিত্তঙ্গন পর, এটার উপর নির্ভর করে আমাদের এই বিষয়গুলো আসবে, ওই যে কতটুক পর্যন্ত যাবে এটার উপর নির্ভর করতেছে। আর আমরা তো একেবারে নির্দিষ্ট করে বলে দিতে পারবো না যে আমার চিত্তটা যমন থেকে চলে গেছে বা তদালম্বন থেকে চলে গেছে, এটা নির্দিষ্ট করে দেওয়া সম্ভব নয়। বইয়ে যে এক্সাম্পলটা দিয়েছে যে আমাদের অতীত ভাবাঙ্গে কত সময় ও অতিবাহিত করলো, কতক্ষণ পর আমরা ওই বিষয়টা উপলব্ধি করতে পেরেছি, তারপর আমাদের এই কাজগুলো হচ্ছে। যদি আমরা চট করে ওইটা যদি হয়ে যায়, তাহলে ওই যে সম্পূর্ণ চিত্ত যে প্রক্রিয়া তদারম্বর পর্যন্ত চলে যাচ্ছে, যেটা মহৎ, অতি মহৎ, তারপর যেগুলো রয়েছে আর কি, এটার উপর নির্ভর করতেছে যে বানতে। আর বান্দা আপনি বলেন ওই। অর্থাৎ আমি এটা বলছি না, মাঝে মধ্যে আলম্বন অতি মহৎ, সবকিছু ঠিক আছে, এবং যবন হওয়ার জন্য, তদালম্বন হওয়ার জন্য যতটুকু উপযুক্ততা প্রয়োজন ছিল সবকিছু আছে। অনেকগুলো কারণে তদালম্বন পর্যন্ত কমপ্লিট হয় না চিত্ত। অনেকগুলো কারণের মধ্যে এটা আছে যে আমি কানে হঠাৎ করে কোন একটা বজ্রপাতের শব্দ শুনলাম, আমার যবনের মধ্যে চিত্ত কাট হয়ে যাবে, অথবা ব্যবস্থাপনীয় চিত্ত কাট হয়ে যেতে পারে, শব্দের দিকে চলে যায়। যেটা কাট হয়ে শব্দের দিকে গেল, সেই বিধিটাকে কি নামে, সেখান থেকে কি বলা হয়? এটাকে পুনরায় কি আবার ওই ভবাঙ্গ থেকে ভবাঙ্গ চলন এগুলো নিয়ম মেনটেন করে আসবে, নাকি অন্য ওয়ে? ওইগুলো মেনটেন করে আসতে হবে। ওগুলো মেনটেন করে আসবে না, এটা গুরুবান্ধি থেকে আজকে কমপ্লিট করে নিবে। হ্যাঁ, যদি বান্ধে পঞ্চধারে উৎপন্ন হয় ওইগুলো মেনটেন করে আসতে হবে, আর যদি মনোধারে হয় ওইটা আলাদা। মনোধারে হলে ওইগুলো মেনটেন করার কোনো প্রয়োজন নাই।
সরাসরি মনোধারাবর্তন থেকে ও যবনে চলে যাচ্ছে। আর যদি পঞ্চধারাবর্তন দিয়ে উৎপন্ন হয় তাহলে ওইগুলো অবশ্যই মেনটেন করে আসতে হবে। অর্থাৎ আবার ভবাঙ্গ মধ্যে গিয়ে আবার বের হয়ে অতীত ভবাঙ্গকাল থেকে শুরু করে যাবতীয় সমস্ত কার্যক্রম মেনটেন করে আসবে এটা? বানতে না, এটা না। এটা গুরুবান্ধি থেকে আবার কমপ্লিট করে কালকে রেডি করবে, হ্যাঁ? তাহলে আমাদের ঠিক আছে যা বানতে, আপনি উদাহরণ যেটা হ্যাঁ ছিল, এই বানতে পর্যন্ত আমাদের আলোচনা শেষ। ঠিক আছে? তারপরে এটা বানতে আমরা আবার কালকে সুন্দর করে আলোচনা করব। ওটা কিরকম হয়? ওই ক্ষেত্রে এটা ঠিক এমনি আছে। লেখা নাই, ঠিক আছে, কিন্তু এটা সেম না। হুম মানে আবার পুনরায় ভবাঙ্গে প্রবেশ করার সময় নাই চিত্ত। কোনো কাজ বানতে না যে থাকলে, চিত্তে কোনো কাজ না পাইলে, চিত্তে যে কোনো কাজ না থাকলে তখন ভবাঙ্গে প্রবেশ করে। অন্যথায় চিত্ত ভবাঙ্গে প্রবেশ হ্যাঁ করার সময় পায় না। হ্যাঁ বানতে এগুলো যে চিত্তে যে চিত্তটা দিয়েছে যে হুম, 14 প্রকার, প্রতিসন্ধি আর ছুটি বাদ দিলাম। তো বলছে যে চিত্ত উৎপত্তিতে সেই তার এই মেনটেন গুলো অবশ্যই মেনে চলবে। হুম, বইয়ে যেটা লেখা আছে হ্যাঁ, যে কোনো চিত্ত উৎপন্ন হোক না কেন চিত্ত তার এই চিত্তগুলো মেনেই চলবে। হুম। এগুলো মেনটেন না করে চিত্ত উৎপন্নই হয় না। ও আচ্ছা, যাই হোক, এটা তো তো- এটা তো সেই এটা হিসেবে আমি বললাম যে আপনাকে মানে হ্যাঁ, যদি পঞ্চধারাবর্তনে আসে যে নিয়মটা দিছে ওই নিয়মটা অবশ্যই আসবে। আর হুম, মনোধারাবর্তন যেহেতু আলাদা, ওইটা হচ্ছে আলাদা বিষয়। হুম। এই জন্য আমি বলছি যে আচ্ছা, ঠিক আছে। তাহলে কালকে এটা কমপ্লিট করবে আবার সুন্দর করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, হ্যাঁ? সকলের জন্য। এবং বানতে এটার কারণে আমাদের চিত্ত যেগুলো হাফ হয়ে যায়, বাড়ি অর্ধেকের মধ্যে শেষ হয়ে যায়, এটাও একটা সুন্দর করে জানা হবে। অনেকগুলো কারণের মধ্যে মানে চিত্ত হাফ হয়ে যাওয়া বা পুরো কার্যক্রম সংগঠিত না করতে পারার জন্য এটাও একটা কারণ। এবং ওই ওই বিথি চিত্রগুলো কিন্তু এখানে লেখাও হয় নাই। আমরা এরকম কোনো আর্ট এ এ আঁকা করা দেখতে পাই নাই কিন্তু। পুরো বইয়ের মধ্যেই নাই। কিন্তু বিষয়টা এরকম না। বানতে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে সম্পূর্ণ এটা আলাদা একটা বিধি ব্যবস্থা আছে। ঠিক বানতে আছে? এটা বান্তের সঙ্গে আলোচনা করে এই ইয়ে করে ফেলতে হবে। আঁকে ফেলতে হবে সঙ্গে, সঙ্গে, হ্যাঁ? বান্তে যেভাবে বলবে বানতে আঁকে ফেলবে। তারপর কালকে আমরা আরো ইয়ে করব, সুন্দর করে সাজাবো এটা, হ্যাঁ? এটা কিন্তু বইয়ে নাই। নাই তো বানতে অর্থ এটা নাই। সংগ্রহে নাই কিন্তু এটা। এটা বানাইতে হবে যে আবার নতুন করে। হুম। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম? এই গল্পটা নিয়ে আর আলোচনা করতেছি না। এটা কারণ আমাদের সামনে আছে। তখন আবার একটু আলোচনা হবে সেজন্য। বান্তা 133 পৃষ্ঠা থেকে ওইটা থেকে যে প্রতিসন্ধি বিজ্ঞান, নবীন জন্মের সঙ্গে প্রতিসন্ধি, এগুলো থেকে ওই বিটির উদাহরণটা আসছিল আর কি বান্তা। নবীন জন্মের বিশুদ্ধ সেই প্রতিসন্ধি বিজ্ঞান এখান থেকে স্টার্ট করো। ওখান থেকে হবে না তো বানতে। কোনখান থেকে? এই যে ওই নিচের এবং সেই বিধ সেই প্রতিসন্ধি। আলম্বন দর্শন কিসে হ্যাঁ, সেটা সেখান থেকে ও দর্শন কীর্ত থেকে। দর্শন কীর্ত থেকে। ঠিক আছে, এখান থেকে করো। ওই যে আমরা ওই দিন বাবাঙ্গ আলোচনা যে উঠছে যে ওখান থেকে আমরা ওই হ্যাঁ, হ্যাঁ। গল্পটা আছে ওখানে গেছিলাম। তারপর পরবর্তী যে আবর্তন বোঝানোর জন্য ওইটা আবার আমরা ফলো করছিলাম। এতটুকু করার পর এই দর্শন কীর্তটা ওখান থেকে হবে আর কি। এর আগের আলোচনা সব শেষ। বানতে কোন এক আলম্বনের স্পর্শে ওই ভবাঙ্গের স্বীয় আলম্বন পরিত্যাগ করিয়া ওই স্পষ্ট অভিমুখে আবর্তনের নাম আবর্জন বা আবর্তন কৃত্য। এই কৃত্য মনস্কার প্রমুখ।
ওই তো বিশুদ্ধ আমি যেটা বলছিলাম সেটা এই জায়গাতেই আছে, দেখো। বান্দে কোনো এক আলম্বনের এখান থেকে পড়ো। আমি যেটা বলতে চাইছি সেটা এই জায়গায় আছে। এটা বান্দে আমাদের গল্পেও আছে তো, আবর্তন চিত্তের কাজটা। আবর্তন চিত্ত, তাহলে আমরা দেখলাম যে দুই প্রকারের কাজ করতে দুই রকমের কাজ করতেছে। একটা হচ্ছে যে পঞ্চদ্বার আবর্তন, ডাইরেক্ট ভবাঙ্গ থেকে এসে আবর্তিত হওয়া, এটাও একটা আছে। আর যে কোনো জায়গায় কাজ করুক না কেন, সেখান থেকে যে কোনো দ্বারে আবর্তিত হওয়া, এটাও করবে। দেখো এই জায়গাটা ভালো করে বুঝলে খেয়াল করো আরেকবার। কোনো এক বান্দে আপনার কথাগুলো বোঝা যায় নাই এখানে নেটওয়ার্কের সমস্যার কারণে। কোনো এক আলম্বনের স্পর্শে, এখান থেকে আবার শুরু করো। কোন এক আলম্বনের স্পর্শে ওই ভবাঙ্গের স্বীয় আলম্বন পরিত্যাগ করিয়া ওই স্পৃষ্ট আলম্বন অভিমুখে আবর্তনের নাম আবর্জন বা আবর্তন কীর্ত। এই কীর্ত মনস্কারই প্রমুখ। ভবাঙ্গের স্বীয় আলম্বন পরিত্যাগ করিয়া, এখানে বান্দে ভবাঙ্গের কথা কিন্তু উল্লেখ রয়ে গেছে। হ্যাঁ না, এটা ভবাঙ্গ থেকে, এটা ওইটা না। আমি যেটা বলতে চাইছি এটা না, ঠিক আছে। হ্যাঁ, বান্দে সেই আলম্বন দর্শন, এখান থেকে শুরু করো। সেই আলম্বন দর্শন, দর্শন কীর্ত, আলম্বন শ্রবণ, শ্রবণ কীর্ত ইত্যাদি। ইহাদের সম্পর্কিত বিজ্ঞানই চক্ষু বিজ্ঞানাদি পঞ্চবিজ্ঞান। চিত্ত উৎপত্তি হিসাবে পঞ্চবিজ্ঞান একবিধ। এই পঞ্চবিজ্ঞান স্থানে চিত্তের দর্শনাদি পঞ্চকীর্ত সম্পাদিত হয়। এই রূপে স্থান সংখ্যা 10। এই পঞ্চবিজ্ঞান কুশল অকুশলের বিপাক অনুসারে দ্বিপঞ্চ বিজ্ঞান। হ্যাঁ, এতটুক পর্যন্ত তো অমিতাভ্র আলোচনা করার কিছু নাই। দীপেন বাবু দেখছে, এতটুক পর্যন্ত আলোচনা করার কিছু আছে? বুঝছি তো, বোঝা গেছে। সেই দ্বিপঞ্চ বিজ্ঞান থেকে শুরু। সেই দ্বিপঞ্চ বিজ্ঞান গৃহীত রূপ, শব্দ, গন্ধ, রস বা স্পষ্টব্যকে বাধা না দিয়া চিত্তের নিষ্ক্রিয়ভাবে প্রতিগ্রহণই সম্পতিচ্ছ কীর্ত। পালি সাম্পাটিচ্ছানা শব্দের অর্থ গ্রহণ, সমর্থন। সংযোগ, প্রতিযোগ, ইচ্ছা, সম্পতিচ্ছা। পঞ্চবিজ্ঞান গৃহীত আলম্বনকে পুনঃ ইচ্ছাকারী বা গ্রহণকারী চিত্তই সম্পতিচ্ছ বা সম্প্রতিচ্ছ চিত্ত। সেই সম্পতিচ্ছ চিত্ত সমর্থিত আলম্বনের লক্ষণ বিচারই সন্তিরণ চিত্ত। এবং আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো আলোচনা করা, এগুলো যেহেতু কালকে আলোচনা করা হয়ে গেছে, সবাই বুঝতে পারতেছেন আশা করি। না বুঝে থাকলে বলেন, আরেকবার আলোচনা করে দেবে। হ্যাঁ, সবাই বুঝছে। তারপরে এবং ওই আলম্বন লইয়া চিত্ত কি করিবে তাহার ব্যবস্থা করাই ব্যবস্থাপন কীর্ত। ব্যবস্থাপনের পর সেই ব্যবস্থা অনুযায়ী চিত্তের অশনি বেগে পুনঃ পুনঃ সেই আলম্বন অনুভূতি যবন কীর্ত। যোগ ইকুয়াল, আচ্ছা, অন্য সমান যবন বা বেগ। আচ্ছা,
অর্থাৎ বেগবান। যবন চিত্ত অর্থ বেগবান চিত্ত, ক্রিয়াশীল বা কর্মশীল চিত্ত। চিত্ত বৃত্তির এই যবন স্থানেই সংস্কার বা কর্ম পুনর্গঠিত হয়। অর্থাৎ সেই যবন গৃহীত আলম্বনের পুনরালোচনা তদালম্বন কৃত্য। আলম্বনের অনুভূতি যবন কৃত্য, যবন কৃত্যের অনুভূতি তদালম্বন কৃত্য। মরণকালে ভবাঙ্গ চিত্তের সেই প্রতিসন্ধি কালে গৃহীত আলম্বন পরিত্যাগ চ্যুতিকৃত্য। কোন ব্যক্তি বিশেষের প্রতিসন্ধি চিত্ত, ভবাঙ্গ চিত্ত এবং চ্যুতি চিত্ত একই চিত্ত। তাহাদের হেতু সংস্কার, সম্প্রযুক্ত ধর্ম এবং আলম্বন একই প্রকার, শুধু ত্রিবিধ কৃত্যানুসারে একবিধ চিত্ত ত্রিবিধ নামে পরিচিত। মানতে অমিতা বড়ুয়া, এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ বান্তে, এগুলো তো কালকে আলোচনা হয়ে এখনো তো গেছে। বলছেন তদালম্বন পর্যন্ত তো বলা গেছে, আলোচনা করছেন। আর যবনটা কালকে কতটুকু আলোচনা হয়েছে জানি না, তবে যবনটা খুব ব্যাপক। যবনের আলোচনা অনেকগুলো আরো আছে, পরে আরো পেয়ে যাবেন। যবন কোনো সাধারণ জিনিস না, অল্প কথায় অল্প বিষয় না, এখানে অনেকগুলো বিষয়ের অবতারণা আছে যবনের মধ্যে, এবং যবনের কারণে অনেক চিত্তের শক্তি থেকে শুরু করে যাবতীয় সবকিছু ওই যবনকে কেন্দ্র করে জানতে পাবেন। সেটা আমরা যবন অধ্যায়ে গিয়ে 29 প্রকার যবন চিত্ত আছে। 29 প্রকার, হ্যাঁ 29 প্রকার যবন চিত্ত আছে। যবন কি, কেন, এটার কি কি ভূমিকা রয়েছে, এগুলো সম্পর্কে পুরো যবনের জন্য আলাদা একটা অধ্যায় আছে, আমরা ওখানে আরো গিয়ে বিস্তারিত জানবো। হ্যাঁ, আপাতত যেটা জানছেন ওটাতেই থাক। তাহলে এরপর যাই না, বিশুদ্ধ তারপর চিত্ত এবং তাহার আলম্বন নিরন্তর পরিবর্তনশীল হইলেও ইহার কৃত্য ও কৃত্য সম্পাদনের স্থান নিয়মিত। বান্দে, আমি আপনাকে যেটা বলছি এটা এই লাইনটাতে আছে। চিত্ত এবং তাহার আলম্বন নিরন্তর পরিবর্তনশীল হইলেও ইহার কৃত্য ও কৃত্য সম্পাদনের স্থান নিয়মিত। হ্যাঁ, এই কথাও এখানে লেখা আছে, নিয়মিত। এই অনুসন্ধান এই অনুক্ষণ পরিবর্তনশীল চিত্ত নির্দিষ্ট 10 প্রকার স্থানে 14 প্রকার কৃত্য এক নির্দিষ্ট নিয়মে সম্পাদন করিতে করিতে পুনঃ পুনঃ অথচ অবিচ্ছিন্ন ভাবে পরিবর্তিত হইয়া প্রবর্তিত অর্থাৎ উৎপন্ন ও প্রবাহিত হইতেছে। নিরন্তর পরিবর্তনশীল চিত্তের নির্দিষ্টতাকে চিত্তের নিত্যতা বলিয়া ভ্রম হয়। এমনবিধ ভ্রম হইতে আমি বা আত্মা কল্পিত হইয়াছে। দীপশিখার কৃত্যের নির্দিষ্টতা আছে, কিন্তু দীপশিখা নিত্য নহে। কোন চিত্ত একাধিক কৃত্য সম্পাদনে ক্ষমতাপন্ন হইলেও এককালে একটি মাত্র কৃত্য সম্পাদন করে, এককালে একাধিক কৃত্য সম্পাদন করিতে পারে না। এই লাস্টের এই কথাগুলোতে আমি আপনাকে যে বলছিলাম, এখান থেকে বলেছিলাম যে তাই যদি হয় আমরা পরে আরো কিছু কথা পাবো। ওখানে এমন কথা আছে, এটা তো জানো অন্তত, রসের কাজ চলছে, সেই মুহূর্তে আমার শব্দের কাজ
প্রকট হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে যে ওই রসের কাজ যেখানে আছে সেখানে রেখে শব্দে গমন করে চিত্ত, এটা তো জানো। হ্যাঁ, কিন্তু বান্দে ওটা তো আমরা উপলব্ধি করতে পারছি না যে ও আসলে ওখান থেকে ভবাঙ্গে চলে যাচ্ছে গেছে কিনা, নাকি ও যে মানে আসলে ভবাঙ্গে যাচ্ছে কিনা নাকি এখান থেকে হ্যাঁ, কিন্তু সরাসরি যাচ্ছে। কিন্তু হ্যাঁ বান্দে হুম এখানে যে লিখাটা দিচ্ছে ওটা বলছে যে ও ওই নিয়ম অনুযায়ী ও ওর কাজটা মানে করে ও এবং এত যেখানেই চিহ্ন দ্রুতভাবে। হোক না কেন, মানে বইয়ের কথা অনুযায়ী যেখানেই চিহ্ন হ্যাঁ, হোক না কেন, ও পুনরায় ওর ভবাঙ্গের মধ্যে চলে যাবে হ্যাঁ, এখানকার কথা ওখান অনুযায়ী। থেকে বাবাঙ্গ থেকে আবার ওইটা আবার স্টার্ট করে দিবে। হ্যাঁ, তো এটা কালকে ভান থেকে জিজ্ঞেস করতে হবে যে হ্যাঁ, আমাদের হ্যাঁ, হ্যাঁ, ইয়ে হয় কিনা, মানে হ্যাঁ বান্দে, সম্প্রতীচ্য পর্যন্ত এসছিল, হ্যাঁ, হ্যাঁ, আলম্বটা মহৎ ছিল, সবকিছু ছিল, কিন্তু আরেকটা আলম্বনের কারণে, শব্দ আলম্বনের কারণে এটা সম্পাদিত হতে পারল না। এটাকে পুনরায় হ্যাঁ বান্দে, ভবাঙ্গে যাবে নাকি সরাসরি সম্প্রতীচ্য থেকে ও করস বান্দে, লাইন করে শব্দের মধ্যে চলে যাবে বান্দে, শব্দ ঠিক আছে আবর্তনে। বান্দে, হ্যাঁ, এটা জিজ্ঞেস করলে হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে বান্দে, এটা এমনি আমরা আবার পুনরায় পড়লে পাইতেও পারি কোথাও, তারপরে জিজ্ঞেস করে ফেললে ভালো। হ্যাঁ, হ্যাঁ বান্দে। ঠিক আছে, এর দূর পর্যন্ত কারো কোনো জিজ্ঞেস করার কিছু আছে? বান্দা এই অনুকরণ পরিবর্তনশীল চিত্ত নির্দিষ্ট 10 প্রকারের স্থান, 10 প্রকারের স্থান দ্বিপঞ্চ বিজ্ঞান এগুলো না বান্দা? না, 14 প্রকার কি? 10 প্রকার স্থানগুলো বিশুদ্ধ। এই এতক্ষণ যেগুলো পড়ে আসছেন, আচ্ছা, বান্দে 10 প্রকার স্থান। হুম ওই যে আপনারা যদি একটু খুলেন ওই যে চিত্তের কীর্ত সংগ্রহটা একটু খুললে তাহলে একটু সুবিধা হবে আপনাদের। বান্দে হ্যাঁ বলেন। বান্দে চিত্ত চিত্ত অনুসারে একবিধ চিত্ত, এটা তো একটু বুঝি নাই বান্দে। আমরা যে চিত্ত পড়ছিলাম, হ্যাঁ, এটা চক্ষু দ্বারা সমনুষ স্বগত জ্ঞান সম্প্রযুক্ত অশেষকালিক চিত্ত। আমরা শুধু এভাবেই পড়ছিলাম, এটা সেখানে গিয়ে আমরা আর পাচ্ছি না এটা চোখ দ্বারা উৎপন্ন হয়ে এই পর্যন্ত এসছে, এরকম করে আমরা পাই না। চিত্তের বেলা হিসাব করলে তখন ওইভাবেই কাউন্ট করা হয়, হিসাব করা হয়। আমরা মহাকুশল চিত্ত পড়ছি না, বান্দে এটা চোখ দিয়ে হোক, জিহ্বা দিয়ে হোক বা ত্বক দিয়ে হোক, যেখান দিয়ে হবে হোক না কেন, বা মন দ্বারাই হোক, এটা চিত্ত গণনার ক্ষেত্রে গিয়ে এটা সবগুলো ওখানে গিয়ে একই নাম ধারণ করে, বুঝছেন? এখানে 5টা 5 রকমের হইলেও, মনোদার সহ 6 রকমের হইলেও ওখানে গিয়ে সবগুলো এক নাম ধারণ করে। হ্যাঁ, বিশুদ্ধ।
এখানে 124 পৃষ্ঠায় আছে, মানে লেখা আছে, কিন্তু যদি চিত্তের এই 14 প্রকার কার্যকে স্থান অনুসারে শ্রেণী ভাগ করা যায়, তবে তাহারা স্থান ভেদে 10 প্রকার হইয়া পড়ে। হ্যাঁ, এটা আর কি আলোচনা করেন, বলেন পুরো। ওই পড়াগুলো বানতে কীর্ত অনুসারে চিত্তের শ্রেণী ভাগ এগুলো। এখানে কীর্ত অনুসারে চিত্তের শ্রেণী ভাগ করলে দেখা যায় 19 প্রকার প্রতিসন্ধি, 19 প্রকার চিত্ত প্রতিসন্ধি ভবাঙ্গ ও চ্যুতিকৃত সম্পাদন করে, যথা 2 উপেক্ষা সহগত সন্তুলন চিত্ত, অষ্টম মহাবিভাগ চিত্ত। আচ্ছা 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 উপাসিকা, বানতে চিত্তের কীর্ত সংগ্রহ, এই যে প্রতিসন্ধি ভবাঙ্গ আবর্তন, হ্যাঁ বানতে ওইগুলো দেখেন, আমি বলছি আপনার মিলে নেন। তাহলে প্রতিসন্ধি স্থান, এটা আবার কীর্তয় আবার স্থানও, অর্থাৎ প্রতিসন্ধির কার্য করে, আবার এইটা একটি স্থান, প্রতিসন্ধি স্থান। তা হচ্ছে ভবাঙ্গ একটি স্থান, আবর্তন একটি স্থান, তাহলে আমরা 3টা স্থান পেয়েছি উপরে। আর হচ্ছে দর্শন, শ্রবণ, ঘ্রাণ, আস্বাদন, স্পর্শ, এই 5টিকে আমরা বলবো যে পঞ্চবিজ্ঞান। অর্থাৎ এই 5টি ইন্দ্রিয়কে একসাথে আমরা যখন পঞ্চবিজ্ঞান বলবো, অর্থাৎ পঞ্চবিজ্ঞান স্থান, অর্থাৎ 5টি মিলে একটি স্থান। বুঝেছেন? 5টি মিলে একটি স্থান যখন হয়ে গেছে, তখন একটি স্থান হয়েছে, একটি হয়ে গেছে ওটা। তাহলে উপরে আমরা 3টি পেয়েছি না? তাহলে এখন পেয়েছি একটা পঞ্চবিজ্ঞান, তাহলে 4টা না? 4টা। তাহলে সম্প্রতিচ্ছ 5টা, সন্তিরণ 6টা, ব্যবস্থাপন 7টা, যবন 8টা, তদালম্বন 9, চ্যুতি 10, এই 10টি স্থান। বুঝেছেন? হ্যাঁ বানতে। অমিতা বড়, এটা একটু ইয়ে করে রাখেন, লিখে রাখেন। 14 প্রকার কৃত্য কিভাবে 10 প্রকার স্থান হয়, লিখে রাখেন। পঞ্চবিজ্ঞানকে এক করে দিলে তখন এটা 10 হয়ে যায়। এখন তো বুঝেছেন যে ওই যে 5টাকে আমি যখন একটা গণনা করব, তখন ওইটা 10টি স্থান। আবার যদি কীর্ত হিসাব করি, ওইটা আবার আলাদা বলা যাবে না, 14 প্রকার বলতে হবে। এখানে নিচে 1 নাম্বার টিকা দিয়ে ওই পৃষ্ঠার মধ্যে এটা দেওয়া আছে, ওটা আর একটু বললে আপনারা আরো বুঝে যাবেন ভালো করে। বুঝছেন? হ্যাঁ বানতে। অর্থাৎ চিত্ত হিসাব করলে সবগুলো একই। আমাদের ইয়েও প্রশ্ন করেছে সেমটা, পুতুল বাবু, বুঝছেন? এখানে চোখ দিয়ে আসুক আর যাই দিয়ে আসুক, চিত্তকে হিসাব করলে এটা তখন একই রকম। নিচে 124 পৃষ্ঠার নিচের 1 নম্বর টিকাটার মধ্যেই সুন্দর করে লেখা আছে এটা। হ্যাঁ, বিশুদ্ধ। তারপর আর কথা, তাহলে এই এতক্ষণ অবধি আমরা ওই পড়েছিলাম যে কীর্ত সংগ্রহ। এখন হচ্ছে ধার। রূপ শব্দাদি আলম্বন গ্রহণার্থ চিত্ত চৈতসিকের নির্গমন ও প্রবেশ পথ স্বরূপ চক্ষু, শ্রোত্র প্রভৃতিকে ধার বলা হইয়াছে। চক্ষু প্রসাদ রূপই চক্ষুদ্বার, সূত্র প্রসাদ রূপই সূত্রদ্বার, সেরূপ অন্যান্যগুলি। কিন্তু মনুদ্বার বলিতে ভবাঙ্গ উপচ্ছেদ বুঝিতে হইবে, কারণ ভবাঙ্গ উপচ্ছেদের মধ্য দিয়াই চিত্তের বিধি ভ্রমণ আরম্ভ হয়, আবর্তন চিত্ত উৎপন্ন হয়। চতুর্থ পরিচ্ছেদে বিধি সংগ্রহে ইহার আলোচনা দ্রষ্টব্য।
এক মিনিট। অমিতা বড়ুয়া, মনদার বান্তে আবর্তন। মনদার, মনদার এখানে চিনতে পারছেন? মনদার কাকে বলে? দীপেন বাবু বুঝছেন? মনদার ভবঙ্গ পরিচ্ছেদকে তো মনদার বলে না হ্যাঁ, বান্তে? একটু বুঝে দেন তো এটা। এটা যেমন এখানে রূপ রূপ শব্দাদি আলম্বন গ্রহণাত্ম চিত্ত চৈতসিকের নির্গমন ও প্রবেশ পথ স্বরূপ চক্ষু ছত্র প্রভৃতি দ্বার বলা হয় এগুলোকে। চক্ষু প্রসাদ রূপই চক্ষুদ্বার, শ্রোত না, প্রসাদ দ্বারই শ্রোতদ্বার। প্রশ্ন বুঝেন নাই। মনদার, এখানে মনদার চিহ্নিত করেছে তো। মনদার জায়গাটা হ্যাঁ কোনটা? বান্তে, মনদার জায়গাটা কোনটা? মনোদারটা ভবাঙ্গ থেকে মনোদার বলতে ভবাঙ্গ পশ্চাৎ যখন চিহ্ন হবে তখন আমাদের মনোদারে যাবে আনতে। আর দীপেন বাবু মনোদার বলেন। আনতে যখন ভবাঙ্গ থেকে চিত্ত মনোদারে আবর্তন করে, মানে কি বলে, মনোদার আবর্তন এবং ভবাঙ্গের মাঝামাঝি যে জায়গাটা, যেখান থেকে চিত্ত বের হয় আর কি, মানে ভবাঙ্গ থেকে চিত্ত বের হওয়ার জায়গাটা হচ্ছে মনোদার। হ্যাঁ, অমিত বড়, ঠিক আছে, আপনি যেটা বলছেন এটা ঠিক আছে। অর্থাৎ মনোদার বা মন কোন জায়গা থেকে মানে মনটা বলা হয়, ঠিক ভবাঙ্গকে কিন্তু মন হিসেবে পুরো আখ্যায়িত করা হচ্ছে না। ভবাঙ্গ থেকে যখনই উপচেত হয় বের হয় যে ওই জায়গাটাই আসলে মনোদার আবর্তন। মনোদার খরচ করেই কিন্তু আসতে হয়। ওই হিসেবে চিন্তা করলে প্রত্যেকটা চিত্তের বিষয়ই চক্ষুবিজ্ঞান হোক বা পঞ্চদ্বার আবর্তন যেটাই হোক, যখন ভবাঙ্গ উপচ্ছেদ, এই কথাটা এখানে আমরা পড়ছি, ওই জায়গাটা যখন সংযুক্ত হয়ে ওটাই হচ্ছে যে মনোদার, মনের সঙ্গে সম্পৃক্ত হয়ে প্রত্যেকটা চিত্ত। নর্মালি তো এমনি যে কোনো চিত্ত মন ছাড়া তো উৎপন্ন হয় না। স্পেশালি এই কথার দ্বারা শুধু মনকে কোন জায়গা থেকে মানি মনের সক্রিয়তা এটা বোঝা যায়। বিশুদ্ধ তারপর পয়েন্ট একদারিক চিত্ত চক্ষু বিজ্ঞানদ্বয় দর্শন চিত্ত সাধন করে বলিয়া শুধু চক্ষুদারি। এরূপে সূত্র বিজ্ঞানদ্বয় সূত্রধারী, ঘ্রাণ বিজ্ঞানদ্বয় ঘ্রাণধারী, জিহ্বা বিজ্ঞানদ্বয় জিহ্বাধারী, কায় বিজ্ঞানদ্বয় কায়ধারী। কিন্তু 18 প্রকার মহৎগত যবন, 5 রূপ কুশল, 5 রূপ ক্রিয়া, 4 অরূপ কুশল, 4 অরূপ ক্রিয়া ও 18 প্রকার লোকোত্তর যবন মার্গ এবং ফল হিসাবে 8 প্রকার লোকোত্তর যবন কীর্ত সাধন করিতে একমাত্র মনোধারিক চিত্ত এই যবন কীর্ত সাধন করিতে পারে। এই 36 চিত্ত স্বধার অনুসারে একদারি। বান্তা অমিত বড় বুঝছেন? বান্তে বলতে এগুলো ওই আগের আমরা যেটা দাঁড় করছি ওখানে এগুলো আছে বান্তে। ওই আমরা স্মারক গাথায় যে ওইটা যে মিলেছিলাম হ্যাঁ বান্তে, একদারি, হ্যাঁ বান্তে, এগুলাই একই।
তারিখ, এনে 5 তারিখ, 6 তারিখ চিত্ত কোনগুলো এগুলো? এনে না বুঝলে বলো। আমি তো এখানে বিপাক চিত্তকে কেন ধরা হয় নাই? আমরা পড়তেছি যে একদারিক চিত্ত, আমরা পড়তেছি যে একদারিক চিত্ত। দীপনবাবু বুঝছেন? প্রথমে মূল পয়েন্টটা দেখেন, মানে একদার। এরপরে দেখেন চক্ষুবিজ্ঞান দ্বয়। চক্ষুবিজ্ঞান দ্বয় মানে কি? কুশল এবং অকুশলে দর্শনকৃত্য সাধন করে। দোনোটার কাজই দর্শনকৃত্য সাধন করে বলিয়া শুধু চক্ষুদারিক। এটা দুইটা বিজ্ঞান কিন্তু চক্ষুদারিক। দেখছেন? এতদূর পর্যন্ত কোনো সমস্যা নাই। বিশুদ্ধ এইভাবে একলাইন করে এই জায়গাটা। বান্তে একদারিক চিত্ত। এই রূপে। আচ্ছা, এরূপে সূত্র বিজ্ঞান দ্বয় সূত্রধারী। অর্থাৎ এই যে কুশল অকুশল যে আমাদের শ্রুত বিজ্ঞান রয়েছে অর্থাৎ কান, তাহলে কানের কাজটা হচ্ছে যে শুধু শোনার কাজ। এটা কুশল হতে পারে অকুশল হতে পারে। তার মানে সেই শুধু একটি মাত্র কাজ করতে পারে, এটা হচ্ছে শোনার কাজ। সেভাবে আমাদের ঘ্রাণ বিজ্ঞান, আমাদের যে নাক রয়েছে, নাকের কাজ কি? গন্ধ, গন্ধটা অনুভব করা। এটা কুশল হোক বা অকুশল হোক, নাকের কাছে এতটুক, অর্থাৎ ওটাকে বলা হচ্ছে যে ঘ্রাণ বিজ্ঞান। এরূপ জিহ্বা বিজ্ঞান দ্বয়, তাহলে কুশল অকুশল। তার কাজটা হচ্ছে যে রস আস্বাদন করা, জিহ্বার কাজ। ও শুধু এইটাই করতে পারে। সেরূপ আমাদের কায় বিজ্ঞান দ্বয় কুশল অকুশল। এই যে সেই আমাদের শরীরের যে অনুভূতিগুলো, এটা আমাদের কায় অনুভব করতে পারে। আমাদের শরীর কুশল হোক বা অকুশল হোক, সেই জন্য এগুলোকে একদারিক বলা হচ্ছে। তার মানে এগুলো একদার দিয়ে যে আমাদের যে শ্রুতধারিক, তার মানে ও শুধু শোনার কাজটাই করবে। চক্ষুধারিক ও শুধু দেখার কাজটাই করতে পারে, সেই অন্য দ্বিতীয় কোনো কাজটা করতে পারে না। সেই জন্য এগুলো হচ্ছে একদারিক চিত্ত। অর্থাৎ চক্ষুবিজ্ঞান কুশল এবং অকুশলে দুইটা চিত্ত হইলেও দরজা কিন্তু একটা, একই দরজা দিয়েই এই দুটোটা চিত্তই উৎপন্ন হয়। কুশল চক্ষুবিজ্ঞান, অকুশল চক্ষুবিজ্ঞান, চিত্ত দুইটা, দরজা একটা। দীপনবাবু বুঝছেন এখন কথাটা? এ নিয়ে কোনো কিছু না বুঝে থাকলে বলো। হ্যাঁ, বিশুদ্ধ। তারপরে কিন্তু 18 প্রকার মহৎগত যবন। বান্তে ওই কায় বিজ্ঞান আছে বান্তে, এটা কুশল অকুশল বান্তে দুইটা উদাহরণ দিলে ভালো হবে। কায় বিজ্ঞানের কায় বিজ্ঞান কায় দ্বারা আমরা যে অনুভূতিগুলো হয়, এই অনুভূতিগুলোর মধ্যে আমাদের কুশল চিত্ত উৎপন্ন হয়, আবার অকুশল চিত্ত উৎপন্ন হয়।
কায়িকভাবে। যে কোনো কিছু আমাদের ত্বগেন্দ্রিয়ের, কায়িক বলতে ত্বগেন্দ্রিয়, কায় বলতে এখানে ত্বগেন্দ্রিয় বুঝতে হবে। ত্বগেন্দ্রিয়ের মধ্যে আমাদের যা কিছু স্পর্শিত হয়, বান্তে কিছু কিছু শোনা যাচ্ছে না বানছে বেজে আসলে। আপনাদের কথা আমরা শুনতেছি। এই কায় বিজ্ঞান যখন হয় তখন এটাকে কেন্দ্র করে আমরা কুশল উৎপন্ন করি, আবার এটাকে কেন্দ্র করে অকুশল উৎপন্ন করি। দুই প্রকারের বিজ্ঞান উৎপন্ন হয়, তবে এই এক দ্বারে ত্বগেন্দ্রিয় বা কায় দ্বারে, এই একটি দ্বারে দুটি বিজ্ঞান উৎপন্ন হয়। চিত্ত দুইটি কিন্তু দ্বার একটি। বিশুদ্ধ কিন্তু থেকে বিশুদ্ধ শোনা যাচ্ছে না? বান্তে কিছু বুঝি নেই বান্তে, একদম ডিস্টার্ব বেশি করছিল। এখন এতক্ষণ শোনা পর্যন্ত যাচ্ছে? কিছু শোনা যায় নাই। শোনা যায়নি বান্তে। এখন শোনা যাচ্ছে? এখনো ক্লিয়ারলি আসতেছে না বানতে। ও। কিন্তু এখন 18 পর্ব বানতে হ্যাঁ, কিন্তু থেকে শুরু করো। 18 প্রকার। তো কিন্তু 18 প্রকার মহৎগত যবন। তাহলে 18 প্রকার মহৎগত যবন কোনগুলো? বলছে যে 5 রূপ কুশল, 5 রূপ ক্রিয়া, 4 অরূপ কুশল এবং 4 অরূপ ক্রিয়া। অর্থাৎ ওই আমাদের রূপা বছরের 15 প্রকার চিত্ত রয়েছে, সেখান থেকে 5টি কুশল চিত্ত অর্থাৎ ধ্যান চিত্ত গুলো আর কি, আর হচ্ছে 4টি ক্রিয়া চিত্ত। আবার অরূপা বছরে যে 12 প্রকার অরূপা বছর কুশল চিত্তগুলো, মহৎগত চিত্তগুলো রয়েছে, সেখান থেকে 4 প্রকার অরূপ কুশল চিত্ত এবং 4 প্রকার অরূপ ক্রিয়া চিত্ত। তাহলে এই 18 প্রকার মহৎগত যবন ও 8 প্রকার লোকোত্তর যবন, 4 মার্গ এবং 4 ফল দীপেন যবন বাবু চিত্ত প্রশ্নটা সাধন দেখেন। করিতে পারে একমাত্র। এই বিপাক কিন্তু দ্বার ছাড়াও উৎপন্ন হয়। মনে পড়ছে? হ্যাঁ বানতে। এই বিপাকগুলো দ্বার হ্যাঁ, ছাড়াও আমার উৎপন্ন হচ্ছে না? হ্যাঁ বানতে। এই বিপাক প্রতিসন্ধির মধ্যে দিচ্ছে, তখন তো দ্বার নাই। এই কিন্তু জন্য বানতে কায়িকভাবে যদি আমরা দেখি যে আমাদের শরীরে যদি কোনো মশা কামড়ায় তাহলে যেটা ব্যথা পাচ্ছি আমরা, তো এটা তো অকুশলের বিপাকটা বলতে। হ্যাঁ, অকুশলের বিপাক। কিন্তু এটা এটা আমার শরীরে কামড় দিয়েছে বলে এটা ওই কায়দারের মধ্যে এটা ব্যথাটা কাজ করা। এইগুলো আলোচনার মধ্যে একটু ব্যতিক্রম আছে। আমি অকুশলের বিপাক তো সরাসরি বলে ফেলছি। এক দৃষ্টিকোণ থেকে অকুশলের বিপাক। আরেকটা কথা আছে সেখানে। বিশুদ্ধ এই জায়গাটা আলোচনা করতে পারবে? আমি কি বলতে চাইছি নিশ্চয় বুঝতে পারছো। আমাদেরকে যে মশা কামড়ায়, এটা এক অর্থে বিপাক হলেও হতে পারে, আবার আরেক অর্থে অবশ্যই বিপাক, আবার আবার আরেক অর্থে এটা বিপাকও না হলেও এই মশার কামড় খাওয়ার ব্যাপার রয়েছে। এটা একটু করে আলোচনা করো। এ নিয়ে আলোচনা করো। একটু ওদের নেটওয়ার্ক ডিস্টার্ব।
মানে এটা মশার কামড়টা আমার চিত্তের মধ্যে, সেটা আমি কিভাবে গ্রহণ করলাম? এটা কি আমি ওই মশাটার প্রতি কি আমার কি কোনো দেশভাব উৎপন্ন হলো? এই দেশভাব যদি উৎপন্ন হয় সেটা আমার প্রশ্নটা আবার জন্য অবশ্যই করতেছি, বিপাক হবে। প্রশ্নের সঙ্গে কথা মিলমিশ হচ্ছে না, আবার করতেছি প্রশ্নটা। দীপেন বাবু যেটা থেকে শুরু করছেন এটা এই জায়গাটা আবার বলেন, এনে ভালো করে শুনে থাকো। যেহেতু মশা আমার শরীরে কামড় দিয়েছে, তাহলে এটার কারণে আমি ব্যথা পেয়েছি। তো ব্যথাটা একটা কুশল বিপাক। তো অকুশল বিপাক যেহেতু দ্বার মুক্ত হয়ে উৎপন্ন হয় বলা হচ্ছে এখানে, তো এই ক্ষেত্রে আমি যে ব্যথাটা পেয়েছি এটা তো কায় দ্বারাই তো পেয়েছি, তাহলে এই ক্ষেত্রে এটা দ্বার বিমুক্ত কিভাবে হবে এটা? ও, এটা বিপাকের কথা। এটা বিপাক দ্বার দিয়ে উৎপন্ন হয়, দ্বার ছাড়াও উৎপন্ন হয়। এই জন্য মানে বিপাকটা সেই জন্য আসে নাই যে ওটা সেখানে শেষ। আমি এটা যেটা বলছি এটা অন্য কথা বলছি। এটা কি সবসময় বিপাক কিনা, আমার অকুশলের বিপাক কিনা? আমি কি বলছি, উত্তরটা বলছি যে এক অর্থে এটা অকুশলের বিপাক, আর এক অর্থে এটা অকুশলের বিপাক না, আর এক অর্থে অবশ্যই এটা অকুশলের, এক দৃষ্টিকোণ থেকে অবশ্যই অকুশলের বিপাক। এই কথাটাকে একটু ব্যাখ্যা করতে বলছি এনি। জানতে এই ক্ষেত্রে আচ্ছা, আগে দিতে বলো। এনি হ্যাঁ, বানতে একত্রে বিপাকটা এটা আমি পারবো না বলতে। কিন্তু বিপাক নয়, সেটা হচ্ছে যে মশার কামড়। হ্যাঁ, হয়তোবা আমি মশায় কামড় দিয়েছে, আমি ব্যথা পেয়েছি। যদি ওই স্থানে যদি মশা থাকে, আমি ওই স্থানে গিয়ে যদি বসি, তাহলে তো অবশ্যই আমাকে মশাটা কামড় দিবে। সেই অর্থে আমি সেটা কিভাবে বলতে পারবো যে সেটা আমার বিপাক? এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন। এই কথাগুলো বোঝার মাধ্যমে আপনারা ক্রমান্বয়ে বুদ্ধের বিভাজ্যবাদ, বৌদ্ধ ধর্ম বিভাজ্যবাদী, এই কথাটাও আপনারা বুঝতে সক্ষম হবেন, বুঝবেন। আমি একটু একটু করে আলোচনা করতে চেষ্টা করতেছি, এটা আলোচনা করে শেষ করে দেব। প্রথম হচ্ছে যে আমরা মনুষ্যলোকে যে মানব দেহ লাভ করেছি, এই মানব দেহ এটা চক্রবর্তী রাজার দেহ হইলেও, এবং যিনি ভাবি সম্বুদ্ধ হবেন, সম্মুখ সম্বুদ্ধ হবেন, ওনার দেহ হইলেও এই দেহ মিশ্রিত এবং যৌথ বিষয়ের সমন্বয়ে, দুইটা বিষয়ের সমন্বয়ে আমরা এই দেহ লাভ করি। যদিও বা আমরা দেখতেছি যে এটা সুগতি ভূমি, কাম সুগতি ভূমি, একত্রে সরাসরি উল্লেখ করতেছি মনুষ্য লোককে, কিন্তু হইলেও এখানে সুখ এবং দুঃখ উভয় রকমের পাওয়ার ক্ষমতা যুক্ত হয়ে এই দেহ গঠিত হয়। দুটাই অনুভব করতে পারে এই দেহ। তাহলে এই দেহ যেভাবে লাভ করছি, এটা সেই দৃষ্টিকোণ থেকে এটা আমার পাওয়ার যোগ্য, হওয়ার যোগ্য, এই দৃষ্টিকোণ থেকে অবশ্যই এটা বিপাক। এটা লাভ করলেই এই অহেতুক বিপাকগুলো এখানে চলে আসবে আমার কাছে। ওই দৃষ্টিকোণ থেকে এটা বিপাক। আবার আরেক দৃষ্টিকোণ থেকে এটা বিপাক নয়, তথাপিও আমার কাছে উপস্থিত হতে পারে, যেটা এনি এখন যেটা বলছে। আমি মশাযুক্ত জায়গায় গিয়ে জুত করে ওখানে বসে থাকলাম, আমাকে মশা এসে কামড়াবে, আমার এমনি বিপাক নাই, তথাপি আমি এখানে বসার কারণে এটা কামড়টা খাচ্ছি আমি এখন, নাহলে কিন্তু আমি খাইতাম না। এটা হচ্ছে যে বিপাক না, তথাপিও আমি আমার অসতর্কতার কারণে এটা আমি সংগঠিত করেছি। বিপাক না হলেও এটা আপনি পেতে পারেন, মানে আপনার কর্ম নাই এটা ভোগ করার জন্য, তারপরেও আপনি এটা ভোগ করতে পারেন। এটা হচ্ছে বিপাক ছাড়াও এটা আপনার কাছে উপস্থিত হতে পারে। আপনিও জান নাই, তাও নানান কারণে নানানভাবে এটা উপস্থিত হতে আপনার কাছে পারে। আর
আর একটা হচ্ছে যে আপনার যদি এমন বিপাক থাকে, এমন কর্মফল থাকে, তাহলেও আপনি এই মশার কামড় খাবেন, পাবেন এরকম। আবার অবশ্যই আছে কর্মবিপাক এরকম আপনার আছেও। কিন্তু আপনি এটাকে নানান প্রক্রিয়ায় সাবধানতা অবলম্বন করার মাধ্যমে অন্যান্য কিছু অন্যান্যভাবে ট্যাকেল দেওয়ার মাধ্যমে এই কর্মফলটা অনেক সময় এড়িয়েও যেতে পারেন। মানে আপনি ভোগ করবেন না, না করেও থাকতে পারেন। এবং এমনও কর্ম আছে যেটা আপনার এই জন্মেই লাস্ট ফল দেওয়ার ক্ষমতা ছিল। এই জন্মে যদি আর ফল দিতে না পারে, সেটা আহুতি হয়ে যায়, অর্থাৎ নষ্ট হয়ে যায়। এক্সপায়ার ডেট চলে গেলে এটা আর ফল দিতে পারে না। এরকমও হয়। এই বিষয়গুলো উত্তম রূপে বিবেচনা করলেই বিবেচনাকৃত জ্ঞানকেই বলা হয় বিভাজ্যবাদিতা। এগুলো কর্মবাদী যদি হইতো, তাহলে আমি যেহেতু মশা কামড় খাওয়ার মতো কর্ম জমা আছে, অবশ্যই মশা কামড় খাইতাম। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে না, আপনি চাইলে এটা থেকে যে কোনো প্রকারে বেঁচেও যেতে পারেন। যে কোনো কারণে, আপনার প্রচেষ্টার কারণে হোক বা অন্য কারো প্রচেষ্টার কারণে হোক বা দেশীয়গত কারণে হোক, এটা থেকে আপনি বেঁচেও যেতে পারেন। এটা হচ্ছে যে মূলত বিভাজ্যবাদ। সবকিছুর মধ্যে বৌদ্ধ ধর্মের যেটা সবচেয়ে গুরুত্ব, সেটা পুরুষাকার বা প্রচেষ্টা। এটা সবচেয়ে গুরুত্ব বুদ্ধ ধর্ম বিনয়ের মধ্যে। মানে আমার প্রচেষ্টা, আমি নিজেকে কুশলে রাখার, ভালো রাখার, যত্নে রাখার প্রচেষ্টাটাই হচ্ছে যে বৌদ্ধ ধর্মের মধ্যে মুখ্য বিষয়। হ্যাঁ, বা আমরা পুরুষাকার বলে এটাকে বলি, যোগক্ষেম বলেও আমরা এটাকে বলি। যাই হোক, বান্তে আজকে এতটুকু পর্যন্ত। হ্যাঁ, বান্তে ওই গিয়া ওই দেবদত্ত বান্তে বুদ্ধের যে বান্তে ওই পাথর যে মারছিল বান্তে, এটা যে বুদ্ধের গায়ে একটু রক্ত হয়েছে, এটা কি বুদ্ধের বান্তে কি কি মানে অসতর্ক অবস্থা ছিল? এই দৃষ্টিতে বান্তে কিভাবে বলা যায় এটা? এটা বুদ্ধের দ্বাদশ কর্মবিপাকের মধ্যে একটা। এখানেও বিভাজ্যবাদ বোঝার ব্যাপার রয়েছে। যেমন এটা বুদ্ধের কোনো ছোটখাটো কর্ম না। এটা সেদিন বুদ্ধ পুরো মানে এমন একটা কর্ম ছিল যে পাথরে চাপা পড়ার মতো কর্ম। কিন্তু যেহেতু উনি বুদ্ধত্ব লাভ করে ফেলেছেন, এটা স্পেশাল আর একটা পাওয়ার। বুদ্ধগণের একটা বুদ্ধত্ব লাভ করার সঙ্গে সঙ্গে একটা ধর্মতা তৈরি হয়, যেটা হচ্ছে যে দেব ব্রহ্মা বা জগতের মধ্যে এমন কোনো শক্তিশালী প্রাণী নাই, এমন কোনো শক্তিশালী অবস্থা নাই, এমন কোনো প্রাকৃতিক দুর্যোগ নাই, এমন কোনো অবিস্মরণীয় ঘটনা নাই যেটার দ্বারা বুদ্ধের জীবন হনন করতে পারে। বুদ্ধ স্বেচ্ছায় আয়ু সংস্কার না করলে বুদ্ধের জীবন হনন করতে পারে এরকম কোনো ঘটনা নাই, বিদ্যমান নাই পৃথিবীতে, জগতে। বুঝছেন? কিন্তু এই পাথর যেটা মারছিল এটা কিন্তু পড়ার কথা দৈবিকভাবে, বইয়ে লেখা আছে দৈবিকভাবে। আসলে দৈবিকভাবে বলার দরকার নেই, এটা বুদ্ধ গুণতেজে। যেহেতু বুদ্ধের জীবন হনন করার মতো পাওয়ার শক্তি কারো নাই। কারো নাই বলতে একদম কারোরই নাই। জগৎবাসী সকল সত্ত্বেও ইচ্ছা করলে চেষ্টা করলেও বুদ্ধের জীবন হনন করতে পারে না। এটা বুদ্ধগণের ধর্মতা। তাহলে বুদ্ধের এটা বিপাক ছিল, কিন্তু বিপাকটা এই ছোট আকারে একটু করেই আসছে। যে এটা বিপাকটা ছোট হয়ে গেল না, কমে গেল না। বুঝতে পারছেন? এখন আমরা কালকে দেবদত্তের কথা দিয়ে, দেবদত্ত যখন নরক গমন করছিলেন, ওই লাস্ট পর্যায়ে বুদ্ধ ধর্ম সঙ্গের স্মরণ, এটা পুরো প্রাণ উজাড় করে। আমরা এমনি নিচ্ছি যে লোক দেখানো, হয়তো অনেকে যারা অভিধর্ম ক্লাস করতেছেন তারা অনেকটা চিন্তা করেই এখন নিচ্ছেন, কিন্তু আমরা অনেক সময় এটা এমনি বলার মতো করে বলে ফেলতেছি, কিন্তু এটার মধ্যে এত গভীরতা নাই। কিন্তু দেবদত্তের লাস্ট পর্যায়ে তিনি যখন নরক গমন করছিলেন, তখন যে ওনার
বুদ্ধ ধর্ম সঙ্গে শরণ গ্রহণ করছিলেন, এটা অনন্য। শুধু ওই পুণ্যশক্তির কারণে এবং উনি প্রথম জীবনের যে চিত্তগুলো তৈরি করেছেন, প্রথম জীবনে তিনি অষ্টসমাপত্তি লাভী ছিলেন, তো এগুলো পুণ্য না? ওই চিত্তগুলো সহ এই লাস্ট পর্যায়ের এই চেতনা, ত্রিশরণের চেতনা নিয়ে ওনার অপায়গমন হওয়ার কারণে ওই পুণ্যশক্তির তেজে ওনার নরকবাস সংক্ষিপ্ত হয়ে গেছে। যত সময় থাকার কথা তত সময় তিনি থাকবেন না। সমাধি বান্তে বুঝছেন না? বান্তে প্রশ্ন বরাবর উত্তরগুলো হয় নাই, অন্যরকম করে হয়েছে আর কি, না? সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহা প্রসন্ন চিত্তে বুদ্ধের মহা সত্য ধর্ম, যেটা না বুঝলে কিছু বুঝেছি বলে বলার অবকাশ নাই, এমনতর এই ধর্ম আমরা এতক্ষণ যাবৎ অধ্যয়ন করেছি। আমাদের অপ্রমেয় পুণ্য সম্পাদিত হয়েছে, জ্ঞান জগৎ সমৃদ্ধ হয়েছে। আমরা অর্থবিত্ত প্রাচুর্যের মধ্য দিয়ে সুখ খুঁজতে চেষ্টা করি। হ্যাঁ, সেখানে সুখ আছে, তবে সেগুলোকে আস্বাদময় করার জন্যে জ্ঞান প্রয়োজন। জ্ঞান না থাকলে, সুস্থ চিন্তা চেতনা মানসিকতা না থাকলে বিষয় সম্পদ আনন্দদায়ক হয় না, প্রীতিদায়ক হয় না, বরঞ্চ অনেক সময় এটা মহাদুঃখের কারণ হয়। অজ্ঞানী মানুষের কাছে ধন সম্পদ উৎপন্ন হইলে এটা ওই ব্যক্তিরও দুঃখের কারণ হয় এবং আশেপাশে অন্যদেরও দুঃখের কারণ হয়। এজন্য পণ্ডিতগণের সম্পদ পণ্ডিতগণের নিজের জন্যও কল্যাণকর এবং অপরের জন্যও কল্যাণকর। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বিচার করলে দেখি, জ্ঞান অর্জনের মতো সম্পদ, ধন আর কোনো কিছুই যেন নাই। এতক্ষণ সেটাও আমরা অর্জন করেছি। আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান দিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করে চলেছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাদেরকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি। অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু। Okasha bandhani bhante taratana katang sabang aparadang kamato me bhante